বর্ধমানে নজর রাখবো, কারণ বেসরকারি টাউনশিপে সেখানে একেবারে দুষ্কৃতীদের দাপাদাপি, ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের ঘোরাফেরা। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে সেই ছবি। দেখুন, দুষ্কৃতীর হাতে ধারালো অস্ত্র দেখাচ্ছি, সেই ছবি সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে। দেখুন কিভাবে দুষ্কৃতী দৌরাত্ম। আগেও বর্ধমানের বেসরকারি টাউনশিপে দুষ্কৃতী হামলার অভিযোগ ছিল, কিন্তু এই ছবিটা আবারও সামনে এলো। দেখুন, একেবারে 4-5 জন দুষ্কৃতী, তারা রীতিমতো ধারালো অস্ত্র নিয়ে ঢুকেছেন। সিসি ক্যামেরা ফুটেজে বন্দী হয়েছে সেই ছবি। আমার সঙ্গে শরদিন্দু রয়েছে। শরদিন্দু, এটা প্রথম ঘটনা নয়, এর আগেও দুষ্কৃতী দৌরাত্মের অভিযোগ ছিল এখানে, কিন্তু এই দুষ্কৃতীরা কারা চিহ্নিত করা গেল? কেন তারা এসেছিলেন? কি কারণ? তাদের কাছে ধারালো অস্ত্র এলো কিভাবে? শরদিন্দু, শোনা যাচ্ছে? একদমই তোমার কথা শোনা যাচ্ছে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ শরদিন্দু, বলো। হ্যাঁ, এই যে বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ, এখানে মহাকুম্ভের সময়ও চুরির ঘটনা ঘটেছিল এবং তারপরে দেখা যাচ্ছে যে সেই এলাকায় একেবারে গভীর রাতে কলাপসিবল গেট ভেঙে দুষ্কৃতীরা তারা হাতে ভোজালি সহ নানান অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে একরকম চুরির জন্য। তারা একেবারে ফ্ল্যাটের ভেতরে ঢুকে গেছে এবং এখানেই উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। তারা বলছেন এর আগেও চুরির ঘটনা ঘটেছে, গুলির মতো ঘটনাও ঘটেছে এবং তারপরেও নিরাপত্তা ব্যবস্থার এতটুকু পরিবর্তন হয়নি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়নি। ফলে যে কোনো সময় আবার এই ধরনের ঘটনা ঘটতে পারে, এমনটাই আশঙ্কা করছেন তারা। সব মিলিয়ে এই ছবি দেখে কিন্তু তারা সকলেই উদ্বিগ্ন এবং তারা বলছেন যে এই অবিলম্বে এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত, নচেত কিন্তু আবারও চুরির ঘটনা ঘটে যাবে। এবং এলাকাবাসীর উদ্বিগ্ন থাকবেন তারা, কারণ যদি এরকম পরিস্থিতি চলতে থাকে। বেশ, গত পরশুদিন রাত্রিবেলায় হঠাৎ 5 জন হাতে বিভিন্ন রকম অস্ত্রফস্ত্র নিয়ে আমাদের এখানে ফ্ল্যাটে অ্যাটাক করে। ওরা এসে প্রথমেই 30 সেকেন্ডের মধ্যেই আপনার কোলাপসাল গেটটা ভেঙে দেয়। ভাঙার পরে যখন মেন দরজা জাস্ট লকটা ভাঙার চেষ্টা করে, তখন অপোজিট ফ্ল্যাটে আমাদের এক বন্ধু থাকে রাজীব, ও মানে আই হোল দিয়ে দেখতে পায় ঘটনাটা ঘটছে। ও যেহেতু একা, প্রথমে সিকিউরিটিকে অ্যালার্ট করার জন্য ফোন করে, কিন্তু সিকিউরিটি আস্তে আস্তে ততক্ষণে ওরা ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সিকিউরিটি সিস্টেম সব থেকে ওস্ট এখানে। আমার চোখে দেখা 9 বার হয়ে গেল ঘটনা, আর এর কোনো প্রতিকার নেই। হ্যাম রেডিওয় জঙ্গি হানা। হ্যাঁ, ঠিকই শুনছেন, হ্যাম রেডিওর সন্দেহজনক বার্তা, কিন্তু কি বার্তা দেওয়া হলো সেটা ডিকোড করা যায়নি। আগে একটু ছবিটা আপনাদের দেখাই, দেখুন সেই সন্দেহজনক বার্তা। Anyone in frequency, Juliet Foxtrot Alpha. Juliet Fox Bravo, Juliet Fox Alpha. What's the report? Are you 59? What please? Juliet Fox Alpha, Juliet Fox Bravo returning. Your signal report at my end is 5 and 9. 5 and 9, over. Roger. You are also 5 and 9. Thank you for report. Critical report 5 and 9 একদম ব্লাস্টিং আছে। 5-9 কাটায় কত আছে? 5-9 Juliet Fox Bravo, Juliet Fox Alpha standing by. Juliet Fox Alpha standing by in this frequency. সুবীর, কি বার্তা দিয়েছে এই সন্দেহজনক বার্তা? ডিকোড করা যায়নি। কেন্দ্রকে ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাব কি জানালো? দেখো, তোমাকে জানি রাখি, এই যে হ্যাম রেডিও, যেই হ্যাম রেডিওর এই যে তরঙ্গ, সেই মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় অর্থাৎ এই যে সমস্ত কথোপকথন হয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একদম এই যে কাশ্মীরে যে জঙ্গি হানা হয়েছে, তারপরে কিন্তু বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন, অর্থাৎ রাত্রিবেলা অর্থাৎ মধ্যরাতে এই যে হ্যাম রেডিও, সেই তরঙ্গে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা শুনতে পাচ্ছেন যারা হ্যাম রেডিওর যারা অপারেট করেন তারা প্রত্যেকে। এবং এই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের থেকে বিভিন্ন যারা জঙ্গি সংগঠনের লোকজন রয়েছেন, তারা কিন্তু
কিন্তু কথা বলছেন এবং এর যে রিসিভার সেটা কিন্তু ইন্ডিয়ায় রয়েছে, অর্থাৎ ভারতে রয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন হ্যাম রেডিওর যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা প্রত্যেকে। এবং এই নিয়ে কিন্তু যারা মধ্যরাতে এই সমস্ত বিশ্লেষণ করেন তারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন, যে শুনতে পাচ্ছেন যে এই যারা জঙ্গি সংগঠনের লোকজন অর্থাৎ বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ভাষায় কথাবার্তা বলা হচ্ছে এবং এই নিয়ে কিন্তু তারা যথেষ্ট সম্মুখীন হয়েছেন এবং তারা বুঝে উঠতে পারছেন না, তারা বুঝতে পারছেন না কোন ভাষায় কত রকমভাবে কথা বলা হচ্ছে। এবং এই নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের যারা এই সমস্ত দপ্তর রয়েছেন অর্থাৎ যারা তদন্তকারী দপ্তর তাদের কিন্তু চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গ হ্যাম রেডিওর পক্ষ থেকে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তারা বলছেন যে এই যে হ্যাম রেডিওর পক্ষ থেকে এই যে যারা তরঙ্গের মাধ্যমে যারা কথোপকথন বলছেন এই নিয়ে কিন্তু জঙ্গি হানা আশঙ্কা করছেন হ্যাম রেডিও যারা বিশেষজ্ঞ রয়েছেন প্রত্যেকে। হ্যাম রেডিও তরঙ্গ দৈর্ঘ্যে কারা এই অনধিকার প্রবেশ করছে, অনধিকার চর্চা কথা বলছে কারা, সেটা তো আমাদের কাছে সন্দেহজনক। তখন তাদের পরিচয় নাম জানতে চাইছি, তারা চুপ করে যাচ্ছে এবং গভীর রাতে যে তারা কথা বলছে এটাই আমাদের কাছে আরও সন্দেহজনক। এবং তারা মাল্টি ল্যাঙ্গুয়েজ জানে এবং যখন তাদের জিজ্ঞেস করছি সে তরঙ্গের পরিবর্তন করছে, যে ফ্রিকোয়েন্সিতে আছে অন্য ফ্রিকোয়েন্সিতে শিফট করছে, এটা মারাত্মক হয়ে যাচ্ছে। তারপরে দেখেছি ওটা বাংলাদেশ থেকেই আসছে, কিন্তু কে বা কারা কথা বলছেন এবং তত্ত্বমন্ত্রকে জানিয়েছি তারা উর্দু ভাষায় কথা বলছে, আরবি ভাষায় কথা বলছে। কেন্দ্রীয় সরকারের নিরাপত্তাজনিত বিভিন্ন মন্ত্রক থেকে এসছিলেন অফিসাররা, তারা কথাবার্তা নিয়েছেন এবং তারা নিশ্চিত করেছেন যে ব্যাপারটা বাংলাদেশ থেকেই আসছে। দুয়ারে রিপোর্টারে ব্রেকে যাওয়ার আগে ঠিক যে খবরের কথা বলেছিলাম সে খবরেই নজর রাখবো। আরজিকর ময়না তদন্ত রিপোর্টে নয়া মোড়, মেডিকেল বোর্ডের রিপোর্টে পরিবারের অনাস্থা, 13 চিকিৎসকের মেডিকেল বোর্ডের রিপোর্টে অনাস্থা। আরো ডিটেইল এ বিষয়ে জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, সিবিআই কে হাইকোর্টের তরফ থেকে এবার তাহলে কি নির্দেশ দেওয়া হলো? দেখো, সিবিআইকে নতুন করে একটি রিপোর্ট পেশ করতে বলা হয়েছে এবং এই রিপোর্ট 16ই মের মধ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পেশ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মোড় এই কারণে বলছি, প্রথম দিন থেকে আরজিকরের ওই নিহত তরুণী চিকিৎসকের পরিবার তারা কিন্তু যে তদন্ত সিবিআই করেছে একজনকে শুধুমাত্র দোষী সাব্যস্ত করা হয়েছে, সঞ্জয় রায়, এই ঘটনা তদন্ত বিচারে তারা সহমত ছিল না। এবং কেন তারা সহমত নয়, কেন তারা সিবিআই পুনরায় তদন্ত চায়, 14ই আগস্ট থেকে তারা কেন সিবিআইকে ফের তদন্তে নামাতে চায় তার প্রমাণ হিসেবে আজকে তারা রিপোর্ট পেশ করে। সেই রিপোর্ট কি, ইতিমধ্যেই তাদের হাতে যে ময়নাতদন্তের রিপোর্ট এসছে সেখানে মোট 13 জন চিকিৎসক, এই 13 জন চিকিৎসকের যে বোর্ড এই ময়নাতদন্তের কাটাছেড়া করেছিল এবং ফাইনালি একটা কম্প্রিহেনসিভ রিপোর্ট দিয়েছিল সিবিআইকে, তার ভিত্তিতে পুরো বিচারটা হয়েছিল। এই যে 13 জন চিকিৎসক তাদের মধ্যে কেউই কিন্তু আমাদের রাজ্যের চিকিৎসক নন। এইমস, দিল্লি এইমস, আরও বিভিন্ন জায়গার বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে এই মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছিল। তার মধ্যে 11 জন একেবারে বিশেষজ্ঞ চিকিৎসক আর 2 জন হচ্ছে সিএফএসএল যে ফরেন্সিক এক্সপার্ট। তারা যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টটা পরিবারের তরফে একজন বিশিষ্ট চিকিৎসক পুরোটা খতিয়ে দেখেন এবং তার রিপোর্ট দেন। এবং এটা এখনো পর্যন্ত যেহেতু রিপোর্ট এসছে, এটা হলফনামায় এখনো পরিবার জানায়নি, তাই আমরা যে সূত্রগুলো পেয়েছি সেই সূত্রের তথ্য বললে হয়তো বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, কিছুটা অ্যাভয়েড করছি। কারণ আমরা এখনো পর্যন্ত শুনছিলাম 2টো ডিএনএ স্যাম্পেল ম্যাচ পাওয়া গেছে, কিন্তু এই রিপোর্টে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে 2টো নয়, মোট প্রায় 4টে ডিএনএর উপস্থিতি রয়েছে, এমনটা তারা ঘেঁটে দেখেছেন। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলছেন যদি এই ধরনের ইররেগুলারিটি বা অনাস্থা তারা জানায় তাহলে এটা হলফনামা দিয়ে তারা 2 মের মধ্যে জানাক এবং সিবিআই তার উত্তর দেবে। কারণ নিহত চিকিৎসকের সঙ্গে প্রচুর চিকিৎসক বা বিশিষ্ট চিকিৎসক তারাও কিন্তু আন্দোলনে সামিল হয়েছিলেন, তাদেরই একজন বিশিষ্ট চিকিৎসক এই সিবিআইয়ের করা 13 জন চিকিৎসকের বোর্ডের রিপোর্ট খতিয়ে দেখে ময়নাতদন্তে তারা এই রিপোর্ট আদালতকে জানাচ্ছে এবং ডিএনএর উপস্থিতি নিয়ে বেশ কিছু চমক রয়েছে। এই জায়গা থেকেই সিবিআই কি তদন্ত করেছে, তাদের কেন একজনই মনে হলো, এই পুরো বিষয়টা পরিবারের রিপোর্টের ভিত্তিতে। 2014 সালের 30শে জুলাই নাকাশিপাড়ার ধাপারিয়া গ্রামে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে। 6 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় আর নাকাশিপাড়া অপহরণ ধর্ষণে 10 বছরের কারাদণ্ড, দোষী সাব্যস্ত 5 জন 10 বছরের কারাদণ্ড। আরো ডিটেইলে বিষয় জানতে পারবে সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো সোনিয়া, 2014 সালের 30শে জুলাই রাতে এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে জাহিদুল হক বিশ্বাস নামে এক যুবক এবং তাকে সহযোগিতা করে এক নাবালক
সহ আরো 5 জন, এবং অভিযোগ তাকে অপহরণ করে নিয়ে গিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে একটি নির্মীয়মান ঘরে তাকে ধর্ষণ করা হয় এবং তাকে আরো 5 জন সহযোগিতা করে। ওই রাতেই নাবালিকার পরিবার নাবালিকাকে উদ্ধার করে এবং উদ্ধার করার পর রাতে নাকাশিপাড়া থানায় কমপ্লেন করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে 6 জনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীকালে সেই মামলা চলে কৃষ্ণনগরের 6 জনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীকালে সেই মামলা চলে কৃষ্ণনগরের পক্সো আদালতে এবং জুভেনাইল আদালতে। আজ কিন্তু গতকালই পক্সো আদালত ওই 5 জনকে দোষী সাব্যস্ত করে এবং ওই 5 জনকে আজকে কিন্তু 10 বছরের সাজা ঘোষণা করা হয়। বেশ, 1.5 দিন পার হয়ে গেছে বাসন্তীতে লঞ্চ ডুবির ঘটনা। সোমবার রাতে কালবৈশাখীতে বিপদ ঝড়ের তাণ্ডবে হোগল নদীতে লঞ্চ উল্টে যায় আর সেখানে 5 জন কর্মী পড়ে যান। 3 জনকে তো উদ্ধার করা গেছে, কিন্তু বাকিদের খোঁজ কি পাওয়া গেল? অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, 1.5 দিন পার হয়ে গেছে, বাকি 2 জনের খোঁজ কি মিলল? দেখো, ইতিমধ্যে যেমন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গত সোমবার রাত থেকেই তল্লাশি শুরু করেছিল এবং গতকাল রাতে এই যে গত সোমবার আচমকায় কিন্তু যে ঝোড়ো হাওয়া হয়েছিল সে কারণে কিন্তু বাসন্তীর হোগল নদীতে একটি টুরিস্ট বোট উল্টে যায়। সেখানে কিন্তু 5 জন কর্মচারী ছিল সেই বোটে। তখনই কিন্তু সেখান থেকে 3 জন সাঁতরে বার হতে পারলো, 2 জন কিন্তু সাঁতরে বার হতে পারেনি এবং তারপরে কিন্তু সেখানে কিন্তু বাসন্তী থানার পুলিশ যায় এবং সেখানে তাদের উদ্ধারের চেষ্টা করে, কিন্তু রাতে কিন্তু কোনোভাবে চেষ্টা করলেও কিন্তু তাদের উদ্ধার হয়নি। 1.5 দিন পেরিয়ে গেছে, তাদের খোঁজ চলছে, এখনো খোঁজ মেলেনি 2 জনের। 4.5 বছর ধরে এলাকায় কোনো উন্নয়ন হয়নি, এমনটাই অভিযোগ। প্রতিবাদে কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের গাড়ি আটকে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকে। কোচবিহারের 2 নম্বর ব্লকের চকচকা এলাকার ছবিটা আগে দেখুন। দেখছেন ছবিটা, বিক্ষোভের জেরে বিজেপি কর্মীদের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। তারপর কি হলো শুভঙ্করের কাছ থেকে জানবো। শুভঙ্কর, অভিযোগ তো রয়েছে 4.5 বছর ধরে এলাকায় কোনো রকম কোনো উন্নয়ন হয়নি, কিন্তু যে ছবিটা আমরা দেখছি রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। এরপর হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার 2 ব্লকের কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এই সুকুমার রায়, বিজেপির বিধায়ক, তিনি এদিন যখন এই চকচকা এলাকায়, কোচবিহার 2 ব্লকের চকচকা এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে বুথ মিটিং, বুথ কমিটির সভা করছিলেন, সে সময় সভা থেকে আরেক বুথে যাচ্ছিলেন, সে সময় তৃণমূল কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখায়, তার গাড়ি আটকে দেয় এবং সামনে ছিল বিজেপি কর্মীরা এবং বিজেপি কর্মীরা খবর পেয়ে ছুটে আসে। সে সময় তৃণমূলের সাথে বিজেপি কর্মীদের হাতাহাতি পর্যন্ত শুরু হয়ে যায়, উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তীতে বিজেপি বিধায়ক সেখান থেকে বেরিয়ে আসেন। তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ, যারা বিক্ষোভকারী তাদের যেটা অভিযোগ, যে 4.5 বছর হয়ে গেল এই এলাকার বিধায়ক সুকুমার রায় তিনি এলাকার বাসিন্দাদের উন্নয়নের সাথে কোনো কাজ করেননি। সুকুমার রায় আজকে প্রায় 4.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আমরা কোনোভাবেই কোনো এলাকায় একটা কাজ বা 100 মিটার একটা রাস্তা কিংবা একটা কোনো বাড়িতে জল কিংবা এমএলএ কোঠা থেকে যে কোনো একটা কাজ চকচকা অঞ্চলে কিন্তু আমরা পাইনি। অথচ এই অঞ্চল থেকে প্রায় 5000 ভোটে গত নির্বাচনে বিজেপি কিন্তু জিতেছে। আজকে খবর পাওয়ার পর তাদেরকে আমরা ঘেরাও করি এবং ঘেরাও করে তার কাছে শুধুমাত্র আমরা জানতে চেয়েছি যে তিনি এই 4.5 বছরে কি কাজ করছেন এই গ্রামবাসীদের জন্য। তো এখন প্রতিটা অঞ্চলে বুথে বুথে যাই, একটা অঞ্চলে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ওই বুথে আমি সমস্ত কর্মীদের সঙ্গে যোগাযোগ করি, আমার সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, বুথে বুথে যাই। আজকেও সেরকম চকচকা ছিল। চকচকায় যখন আমি 12টা বুথ শেষ করে যখন আমি চকচকায় আসি, তখন কয়েকজন 10-12 জন ওই তৃণমূলের পতাকা নিয়ে মানে একটু ঝামেলার চেষ্টা করছিল, কিন্তু আমাদের বাইক সামনে চলে গেছিল আমার থেকে 15-20টা। পরে আবার যখন ওরা ঘুরে আসছে তখন ওরা পালিয়ে গেছে। গত রবিবার
বীরভূমের রামপুরহাটে দুষ্কৃতীদের গুলিতে পাথর ব্যবসায়ী সুদীপ বাসুকে খুনের ঘটনা ঘটে এবং সেই শুট আউটের ঘটনায় ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আরো বিস্তারিত অক্ষয় জানাতে পারবে এই বিষয়ে। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছিলেন যে 4 জন, তাদের 10 দিনের পুলিশ হেফাজত। দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই শুট আউটের ঘটনায় রামপুরহাট থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে গতকাল যে পাথর শিল্পাঞ্চল এলাকা শালবাদরা, সেই শালবাদরা এলাকা থেকে এই 4 জনকে গ্রেপ্তার করে এবং এদের নাম যেটা জানতে পারছি তাদের নাম হলো আলদেন বাস্কি, রাজেন টুডু, অক্ষয় মির্জা ও অমিত টুডু। এই 4 জনকে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ। তাদের রামপুরহাট আদালতে পেশ করা হলে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রামপুরহাট মহকুমা আদালত। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, এই খুনের কারণ হিসাবে উঠে আসছে ব্যবসায়িক এবং আর্থিক লেনদেনের বিষয়টি। পাশাপাশি আরো একটি বিষয় জানতে পারছি পুলিশ সূত্রে, এর আগে ওই ব্যবসায়ীকে এই যারা ধৃত তারা কিন্তু প্রাণে মারার একবার চেষ্টা করেছিল, তেমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। পাশাপাশি তাদেরকে জেরা করে আরো বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে চাইছে পুলিশ, যে এই খুনের যারা খুনি মূল মাথাকে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে রামপুরহাট থানা পুলিশ তদন্ত এগোচ্ছে এবং 10 দিনের হেফাজত। আদালত পুলিশ 10 ডেজ পুলিশ কাস্টডি চেয়েছিলেন, সেটা 4 জনেরই 10 দিনই অ্যালাউ করেছে। এই খুনের 4 জন আছে না আরো মাথা কেউ আছে? সেটা ইনভেস্টিগেশন চলছে, আরো অনেকেই থাকতে পারে। ব্যবসায়িক কোনো কারণ আছে? মেবি হতে পারে। দুটো পরিবারের মধ্যে গন্ডগোল, বিবাদ, আর তাতে বোমাবাজি হলো। হ্যাঁ, বোমাবাজিতে শামশেরগঞ্জের দেবীদাসপুর উত্তপ্ত হয়ে উঠল। বোমাবাজির মাঝে পড়ে 2 শিশু জখম হলো। আরো বিস্তারিত প্রণব জানাতে পারবে। প্রণব, কিভাবে বোমা পেলেন এই পরিবারের লোকেরা, কিভাবে এই বোমাবাজির ঘটনা ঘটলো, কেন ঘটলো, সূত্রপাত কোথায়, এবং যে 2 জন শিশু জখম হয়েছে তাদের শারীরিক অবস্থা কিরকম? দেখো, 2 শিশু যারা বোমায় আহত হয়েছিল তাদের শারীরিক অবস্থা কিন্তু স্থিতিশীল বলে কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন। আজকে সকালবেলাতে তোমার দেবীদাসপুরে 2 পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছে। তার জেরেই আজকে সকালবেলাতে 2 পরিবারের পক্ষ থেকে বোমাবাজি হয় বলে অভিযোগ। আর সেই সময়তেই ওই যে 2 পরিবারের যেখানে বোমাবাজি হচ্ছিল সেই দিকেই রয়েছে একটি পাবলিক স্কুল, একটা বিদ্যালয়। সেখানেই কিন্তু ওই নার্সারির 2 ছাত্র তারা কিন্তু আসছিল স্কুলের মধ্যে। সেই সময় কিন্তু বোম চলছিল এবং বোমের আঘাতে তারা 2 জনেই আহত হয়। সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে গিয়ে অনুপপুর যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে ভর্তি করা হয় এবং এই পরিবার দুটোর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ এবং তার জেরে বোমাবাজি হয়েছে বলে কিন্তু এলাকার মানুষের অভিযোগ। এই ঘটনায় শামশেরগঞ্জ থানার পুলিশ আসে এবং 3 জনকে আটক করে এবং আরো কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে এবং এরা কোথা থেকে বোম পেল, কেনই বা বোমাবাজি হলো, সামান্য একটু জমি নিয়ে গন্ডগোলের জেরে, সেগুলো কিন্তু পুরোটাই খতিয়ে দেখছে তোমার শামশেরগঞ্জ থানার পুলিশ। নজর রাখবো এবার পুরুলিয়ার দিকে, কারণ সেখানে ভেজাল মদের কারবার। হ্যাঁ, দোকানের 4 কর্মীকে তো গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তর হানা দেয়। পুরুলিয়া শহরের একটি মদের দোকানে চলে অভিযান। আরো বিস্তারিত ইন্দ্র জানাতে পারবে এই বিষয়ে। ইন্দ্র, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে নকল বিদেশি মদ তাহলে কোথা থেকে আসছে? আরো কি কোনো দোকান জড়িত রয়েছে? দেখো শুনি, একেবারেই তাই, সেই প্রশ্নটাই উঠছে। তার কারণ এর সাথে কারা কারা জড়িত আছে। একেবারেই সরকারি লাইসেন্স প্রাপ্ত পুরুলিয়া শহরের একটি মদের দোকান, আর সেখান থেকে বিদেশি ফরেন লিকারের একেবারেই যে মদ পাওয়া গেছে তাতে চিন্তায় পড়েছে আবগারি দপ্তর। গতকাল রাতেই সেই দোকানে অভিযান চালায় এবং বেশ কিছু সামগ্রী উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করছে যে আবগারি দপ্তর যে ঝাড়খণ্ড থেকে আসতে পারে, তবে শহরের অন্যান্য দোকান জড়িত আছে কিনা সেই বিষয়গুলোও তদন্ত করে দেখছে। তবে গতকাল রাতে একেবারে অভিযান চালিয়ে সরকারি একটি লাইসেন্সপ্রাপ্ত দোকান এবং পুরুলিয়া শহরের একেবারে প্রাণকেন্দ্রে দোকানটি, সেই দোকানেই প্রচুর মদ উদ্ধার হয়েছে এবং সবই বিদেশি মদ। এবং এতেই চিন্তা যে এই মদ আসছে কোথা থেকে, সেই উত্তর খোঁজার চেষ্টা করছে। তুমি যেমনটা বলছিলে যে এই মদকে আসছে কোথা থেকে, তার একটা বড় কারণ যে পাশের রাজ্য ঝাড়খণ্ড, সেখান থেকে আসছে কিনা বা অন্য কোথাও দেখা হচ্ছে। আমাদের ইনফরমেশনের জন্য আমাদের সব ছিল
তো সঙ্গে সঙ্গে আমার অফিসাররা চলে যান, চলে গিয়ে সেই দোকানে আমরা ঢোকা হয় এবং ঢুকে কিছু মানে জিনিস পাওয়া যায়, যেমন কিছু ফেক সিএফএস পাওয়া যায়, হলোগ্রাম পাওয়া যায় এবং ওই ফানেল এসব কিছু পাওয়া যায় বটলিংয়ের ব্যাপারে। তো সেইগুলো আমরা সিজ করি। আমাদের চারজনকে অ্যারেস্ট করা হয় এবং আপাতত তাদের তো কোর্ট ফরওয়ার্ড করা হয়েছে এবং তারা এখন কাস্টাডিতে রয়েছে। নজর রাখবো এবার কোচবিহারের দিকে, কারণ সেখানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্যের খোঁজে তল্লাশি চলে। চ্যাংরাবান্ধায় 3 গোডাউনে পুলিশের তল্লাশি এবং একাধিক মেয়াদ উত্তীর্ণ খাবার বাজেয়াপ্ত করা হয়েছে। আরো বিস্তারিত জানাতে পারবে রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো, গতকাল রাতে কিন্তু কোচবিহারের শীতলকুচি এবং চ্যাংরাবান্ধায় পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয় এবং সেখানে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য পণ্য তারা বাজেয়াপ্ত করে এবং মাথাভাঙা থানায় এ বিষয়ে আজ কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করেন এবং তিনি যেটা জানিয়েছেন, মেকলিগঞ্জ এবং শীতলকুচিতে তারা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এবং সেখান থেকে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে এবং যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে আইনি নোটিশ করা হয়েছে। পাশাপাশি আইন অনুযায়ী সেই সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। বেশ। অন্যদিকে ভুটানে সেখানে জাল নোট সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আলিপুরদুয়ারের জয়গা থেকে যুবককে পাকড়াও করা গেছে, কিন্তু কিভাবে এই যুবক পাকড়াও হলো, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। কিভাবে সন্দেহ হলো এই যুবককে নিয়ে, আরো বিস্তারিত রাজকুমারের থেকেই জানবো। রাজকুমার, কত টাকা নিয়ে আসছো? 1 লাখ কত টাকা? দেখো সোনিয়া, প্রথমে বলে রাখি যে এই যে ভারত ভুটান সীমান্তের যে জয়গা শহর, সেখানে কিন্তু ভুটানি নোটে লেনদেন চলে এবং সেখানকার ব্যবসায়ীদের একটি মহল এই ভুটানি নোট পরিবর্তন করে ইন্ডিয়ান নোটও দিয়ে দেয়। যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে এই জয়গার একটি দোকানে একজন মোবাইল কিনতে আসে এক যুবক, যার নাম জানা গেছে কল্যাণ রায় এবং তিনি কুমারগমের বাসিন্দা। সেই যুবক মোবাইল কেনার পর ভুটানি নোটে সেই মোবাইলের দাম মেটান, কিন্তু ভুটানি নোটের যে 500 টাকা দেওয়া হয় সেই 500 টাকা দেখে ওই যে মোবাইলের দোকানের মালিক তার সন্দেহ হয় এবং সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেখেন যে সে ভুটানি নোটগুলো দেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণ জালি। শুধু তাই নয়, ভুটানি নোট আরো মোট 1,20,000 টাকা ওই যুবকের কাছ থেকে জাল ভুটান নোট উদ্ধার হয়েছে। এই ঘটনায় ভারত ভুটান সীমান্তে একেবারে উত্তেজনা তৈরি হয়েছে, চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জয়গা থানার পুলিশ। সোনিয়া, कहाँ से आए थे पैसा लेकर? आसाम से। कितना लाए थे? 1,27,000। किस उद्देश्य से लाए थे? क्या करने के लिए लाए थे पैसा? चेंज करने के लिए। वहाँ कौन भेजा? जितेन क्या? नारजिनारी भेजा। पैसा तुम लोग खुद छापता है कि दूसरा कोई देता है? तो नहीं मालूम मेरे को। तुमको चेंज करने का 20% दिया जाता है। অন্যদিকে বালুরঘাট সেখানে অনলাইন প্রতারণা চক্রের পর্দাফাঁস হলো। কোটি টাকার লেনদেনের পর্দাফাঁস পুলিশের। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের জালে ইতিমধ্যে 3 অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কিভাবে এই প্রতারণা চক্রের পর্দাফাঁস হলো? একদমই সোনিয়া, দেখো, এই সাইবার ক্রাইম, এই প্রতারণা চক্র নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের তরফ থেকে তদারকি চলছিল। এর আগেও বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই গতকাল রাতে জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের নেতৃত্বে একই সঙ্গে কিন্তু গতকাল 2 জায়গায় কুমারগঞ্জ এবং গঙ্গারামপুরে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশির সময় কিন্তু রাকিবুল ইসলাম এবং মুক্তার ইসলাম, এই দুই ভাই, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। পাশাপাশি তার বাবা গোলাপ এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে, তার খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে, তাকে গ্রেপ্তার করতে পারেনি। এদেরকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গেই গঙ্গারামপুরের শিববাড়ি এলাকা থেকে একজন ট্রান্সজেন্ডার রত্না রায়, তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে এই চক্রের মধ্যে দিয়ে। এই চক্রের তাদের গ্রেপ্তার করার পাশাপাশি পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে সেখান থেকে মোবাইল, ল্যাপটপ এবং সিম কার্ড, বিভিন্ন রকমের সামগ্রী কিন্তু পুলিশ সেখান থেকে উদ্ধার করেছে। তাদের আজ জেলা আদালতে হাজির করে এবং 3 দিনের পুলিশ রিমান্ড নিয়েছে জেলা পুলিশ। বেশ।
বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি অবস্থানে সাফাই ও অস্থায়ী কর্মীরা। দিনহাটা পুরসভার ছবিটা দেখাচ্ছি আপনাদের। দৈনিক 31 টাকা বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে কর্মীরা। আগে দেখুন ছবিটা। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, সাফাই ও অস্থায়ী কর্মীরা দিনহাটা পুরসভায় তারা দাবি করছেন প্রতিদিন 31 টাকা বেতন বৃদ্ধি হোক, কিন্তু পুরসভা কি বলছে? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি এই যে পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা, অর্থাৎ প্রায় 400-র বেশি সাফাই কর্মী রয়েছে এবং অস্থায়ী কর্মী রয়েছে, যারা আজ সকাল থেকেই কিন্তু এই সাফাইয়ের কাজ বন্ধ রেখে পুরসভার সামনে বিক্ষোভ দেখায় এবং দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। তাদের যেটা বক্তব্য, তাদের দৈনিক যে হাজিরা আছে তা থেকে আরও 31 টাকা বাড়াতে হবে, এই দাবিতে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়েছে। পরে পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে এই সাফাই কর্মীদের কথাবার্তা চলে এবং পুরসভার যেটা বক্তব্য যে 20 টাকার বেশি বাড়ানো সম্ভব না। যদিও পরবর্তীতে দুপুর 2টো নাগাদ পুরসভার তরফে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে এদিনের মতো বিক্ষোভ উঠেছে। সোনিয়া, দাবি কি আপনাদের? আমাদের বেতন বৃদ্ধি বাড়াইতে হবে 31 টাকা। এখন কি করতেছে যে 20 টাকা 25 টাকা বাড়াবে, আমাদের 31 টাকাই লাগবে না। আনন্দ চলবে। সাফাই কাজ পুরো বন্ধ শহরে, পুরো বন্ধ, পুরো দিনটা পড়াশোনার কাজ বন্ধ। ওরা এসেছিল আমাদের সঙ্গে আলোচনা করার জন্য বেতন বৃদ্ধির ব্যাপারে। আমরা সমস্ত কাউন্সিলরদের ডেকেছি, সবাই মিলে আলোচনা করে যেটা হয় সেটা আমরা ওদের সঙ্গে কথা বলবো, কারণ ওরা তো আমাদের পৌরসভার একটা পরিবার, সুতরাং ওরাও যাতে খুশি হয় এবং আমাদেরও যাতে অসুবিধা না হয় সেই ব্যাপারে আমরা দেখব। এবার ছবি দেখাবো নকশালবাড়ির নদী বাঁধের পাথর পাচার। হ্যাঁ, পুলিশি অভিযান আর তাতে বাজেয়াপ্ত হলো পাথর বোঝাই ট্রাক্টর। নকশালবাড়ির এশিয়ান হাইওয়েতে ট্রাক্টর বাজেয়াপ্ত হয়েছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, নকশালবাড়িতে যে নদী বাঁধের পাথর পাচার হচ্ছে, এটা নিশ্চয়ই 1-2 দিনের ঘটনা নয়। কবে থেকে এই কাজ চলছে? কারা করছে এই কাজ? কেন করছে? দেখো, একেবারেই নদী বাঁধের পাথর চুরি হচ্ছে এবং এই ধরনের ছবি কিন্তু আজ ধরা পড়লো একবারে নকশালবাড়িতে। যখন পুলিশ নাকা তল্লাশি করছিল সেই সময় একটি ট্রাক্টরকে দেখে একবারে প্লাস্টিক মোড়া একবারে ট্রলি যাচ্ছে এবং তাতে উঁচু উঁচু পরিমাণ দেখেই কিন্তু পুলিশের সন্দেহ হয় এবং সেখানে দেখে যে একেবারে বড় বড় আকৃতির পাথর, যেগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে নদীর বাঁধের পাথর, তা চুরি করে একেবারে পাচার করা হচ্ছিল। যদিও পুলিশকে দেখতে পেয়েই একবারে ট্রাক্টর ছেলে পালিয়ে যান এই চালক। তবে গোটা ঘটনায় একটি ট্রাক্টরকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তুমি যে প্রশ্ন করলে, অবশ্যই বেশ কিছুদিন ধরে কিন্তু এই যে নদী বাঁধের পাথর তা পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। তবে এরপর থেকে লাগাতার এই অভিযান চলবে। মূলত অটলের যে চ্যাঙ্গা নদী রয়েছে সেখান থেকে এই পাথর নিয়ে আসা হচ্ছিল। গোটা ঘটনায় কিন্তু পুলিশ ইতিমধ্যে এই চালকের খোঁজে তল্লাশি শুরু করা হচ্ছে। পাশাপাশি কত পরিমাণ এই পাথর চুরি হয়েছিল বা নদী বাঁধের অবস্থা কেমন রয়েছে সেদিকেও কিন্তু পর্যবেক্ষণ করছে প্রশাসন, যদিও গোটা ঘটনায় চালক পলাতক রয়েছে। বেশ, এ তো এক ছবি দেখলেন। এবার কালনার ঘটনা। মাটি চুরির প্রতিবাদে বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি। বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগও রয়েছে। পূর্ব বর্ধমানে কালনা 2 নম্বর ব্লকের পূর্ব সাতগাছিয়ার এই ছবি দেখুন। নবকুমার রয়েছে আমার সঙ্গে। নবকুমার, ঠিক কি ঘটেছে তার কারণ? এই যে এলাকায় মাটি চুরির অভিযোগে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ সমাবেশ ছিল, আর সেখানে তারপর পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন? দেখো, বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ওখানে দাবি করছে যে সেখানে নদীর যে চর আছে ভাগীরথী তীরবর্তী এলাকা, সেইখানে মাটি কাটা হচ্ছে এবং সেখানে আর্ট মুভার দিয়ে রীতিমতন বিশাল করে সেই মাটি পাচার হচ্ছে বিভিন্ন জায়গায়। এই নিয়ে তারা মাটি রক্ষা কমিটি যে গঠন করেছে এবং সেই গঠনের পরে তারা আজকে বিক্ষোভ দেখায় পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের সামনে। সেই সময় বেশ কিছু ব্যক্তিরা এসে সেখানে মাইক কেড়ে নেয় এবং তাদেরকে বাধ্য করে সেখানে সেই অনুষ্ঠান চালাবার জন্য। তা এই বিষয়ে যখন তাকে জানানো হয় যে পঞ্চায়েত প্রধান
পরিস্থিতি, কেন এই ধরনের ঘটনাটি ঘটলো, তিনি তখন সদুত্তরে দেন যে কোনো রকম বেআইনি ভাবে কোনো মাটি কাটা হয়নি, কারণ সেইখানে যে মাটি কাটা হচ্ছে সেটা ওখানকার একটা পঞ্চায়েতের তরফ থেকে রেজুলেশন করে সেখানে একটি ঘাট তৈরি পরিকল্পনা আছে এবং সেই মাটি স্ট্যাক করা আছে, পরবর্তীকালে উন্নয়নের কাজে লাগানো হবে সেই মাটি। কিন্তু তারা রাজনৈতিক চক্রান্তের শিকার হচ্ছে, হয়তো বিরোধীরা এটা একটা রাজনীতি করার চেষ্টা করছে। এই বিষয়ে পঞ্চায়েত যে হরেকৃষ্ণ মন্ডল তিনি বিষয়টিকে জানান। সেপটিক ট্যাঙ্ক তৈরি হয়েছিল, কিন্তু 24 ঘন্টার মধ্যে তা ভেঙে পড়লো। কেন জানেন? ছবি দেখলেই বুঝতে পারবেন। লোহার রডের উপর তো ঢালাই প্রয়োজন, কিন্তু এটা দেখা যাচ্ছে বাঁশের উপর ঢালাই হয়েছে। হ্যাঁ, অঙ্গনবাড়ি কেন্দ্রের সেপটিক ট্যাঙ্ক তৈরিতে অনিয়মের অভিযোগ রয়েছে। আরো বিস্তারিত জানবো, তবে তার আগে দেখাই অভিযোগটা। বাঁশ দিয়ে বানাইছে কাজ, এখানে কোনো বদলি নাই। মোট কথা সিমেন্ট যেগুলো আনছে, ওই যে এক ব্যাগ আবার বাইচে গেছে, 3 ব্যাগের ভিতরে 1 ব্যাগ বাইচে গেছে। তার সিমেন্ট দুনিয়ার পাথর, সিমেন্টের অংশ কম ওর ভিতরে। আর রড তো নাই বললেই চলে, ওই যে বাঁশ দিয়ে নিচে স্ল্যাব বানাইছে। এখানে একটা বাচ্চা যদি পড়ে ভাঙে মরে, তো এই রিস্কটা কে নিবে? রকি রয়েছে আমার সঙ্গে। রকি, যে ছবিটা আমরা দেখালাম দর্শকদের, সেটা সত্যি ভয়ঙ্কর। মানে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। আর অঙ্গনবাড়ি কেন্দ্র মানে সেখানে শিশুদের যাতায়াত, কিন্তু কি কারণ যেখানে লোহার রড দিয়ে ঢালাই হলো না, বাঁশের উপর ঢালাই হলো এবং 24 ঘন্টার মধ্যে ভেঙে গেল, সেটাই স্বাভাবিক। কেন হলো? দেখো, তোমাকে বোঝাতে চাইবো, বানাহাট ব্লকের অন্তর্গত সাকুয়াছড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের কঙ্গানগর কলোনিতে একটি আইসিডিএস সেন্টার রয়েছে, যেখানে বেশ কিছু পড়ুয়া এবং গর্ভবতী মারা সেখানে আসেন পরিষেবা নেওয়ার জন্য। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সেখানে বর্ষাকালে যাতে জল না জমে এবং পানীয় জল যেখানে ব্যবস্থা রয়েছে সেই জল গিয়ে একটি সেপটিক ট্যাঙ্কে ফেলানোর জন্য একটি সরকারি প্রকল্পের মাধ্যমে সেখানে একটি সেপটিক ট্যাঙ্ক তৈরি করার কথা ছিল এবং প্রকল্পের মাধ্যমে সেখানে কাজও শুরু হয়। ঠিকাদার সংস্থা তাদের মুনাফা বাঁচানোর জন্য নিম্নমানের কাজের করেছে বলে অভিযোগ ওঠে। দেখা যায় যে সেখানে যে স্ল্যাব ঢালাই করা হয়েছিল তা বাঁশ দিয়ে, রডের পরিবর্তে বাঁশ দিয়ে করেছিল এবং পাথরের পরিবর্তে বালি ও অল্প পরিমাণ সিমেন্ট দিয়ে ঢালাই দিয়েছিল, যার ফলে 24 ঘন্টার মধ্যে সেটা ভেঙে যায় এবং স্থানীয় বাসিন্দারা তা দেখে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখান এবং তাদের অভিযোগ যে এখানকার এলাকার কিছু তৃণমূল নেতা এর সঙ্গে জড়িত রয়েছে এবং যার ফলে এ ধরনের নিম্নমানের কাজ করছে ঠিকাদারি সংস্থা। যদিও গোটা ঘটনায় অস্বীকার করেছে সেখানকার প্রধান, তিনি বলেছেন গোটা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বেশ রকি, আইসিডিএস কেন্দ্রের তরফ থেকে কি বলা হচ্ছে, প্রধানই বা কি বলছেন শুনবো। কাজে কোনো লোহার রড বলেই চলে না। এই সে 5 বছর দিয়ে কি করেছে, মানে 3 বস্তা আনা ছিল, 3 বস্তা 1 বস্তা ড্যাম হয়ে গেছে। আমি এটা কন্ট্রাক্টরকে জানিয়েছি, জিপির লোককে জানিয়েছি, ওরা বলছে এটা দিয়ে হয়ে যাবে। জীবনে প্রথমবার দেখলাম কি এরকম কাজ হয়, সব ট্যাঙ্কি এরকম হয়। তো এর জন্য কি ভেঙে পড়েছে? হ্যাঁ, কাজ মাল মশলা কম দিলে, মেটেরিয়াল কম হলে তো নিশ্চয়ই ভাঙলো। এই বিষয়তে আমার কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। যে অভিযোগ আসলে আমি ইউনেস্কো বলবো দেখতে বিষয়টা, তা আমরা পরিপূর্ণভাবে আমরা এটার ব্যবস্থা নিব। এবার টাকিতে নজর রাখবো, কারণ 55 কোটি টাকা খরচে পানীয় জল প্রকল্প। চাকির কলেজ মোড়ে প্রকল্পের শিলান্যাস হলো, আর শিলান্যাস করেন বসিরহাট দক্ষিণের বিধায়ক। আরো বিস্তারিত এই বিষয়ে অনুপম জানাতে পারবে। অনুপম, 55 কোটি টাকা খরচ করে পানীয় জল প্রকল্পের শিলান্যাস, কতদিনে শেষ হবে এই প্রকল্পের কাজ? কারণ এই কাজ শেষ হলে স্থানীয় বাসিন্দারা তারা অনেকটা উপকৃত হবেন। দেখো সোনিয়া, প্রথমেই বলে রাখি, এই যে টাকি পৌর এলাকা, এই এলাকার কয়েক হাজার মানুষের বাম আমল থেকেই তাদের পরিশুদ্ধ পানীয় জলের যে একটা চাহিদা ছিল, কিন্তু এতদিনও কিন্তু সেই চাহিদা কিন্তু তাদের পূরণ হয়নি। অবশ্যই আজ 55 কোটি টাকা বরাদ্দ হয়েছে রাজ্য সরকারের এবং সেই 55 কোটি টাকা ব্যয়ে যে জল প্রকল্প তৈরি হবে তার শুভ শিলান্যাস হলো আজকে টাকি কলেজ মোড়ে। এবং এই শুভ শিলান্যাস করলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি। উপস্থিত ছিল টাকি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলর এবং তৃণমূলের অন্যান্য যেসব আধিকারিক এবং যেসব নেতা নেতৃত্ব এবং এলাকার বিশিষ্ট গুণীজনেরা। এবং এই যে জলের প্রকল্প, এই জলের প্রকল্প কিন্তু যে সংস্থা থেকে বরাদ্দ দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে 2026 সালের মধ্যে এই
জলের প্রকল্প শেষ করতে হবে, এমনটাই কিন্তু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও দেখার বিষয় যে কবে এই জলের প্রকল্প শেষ হয়, তবে যত তাড়াতাড়ি এই জলের প্রকল্প শেষ হবে ততই কিন্তু টাকি পৌর এলাকার যে বাসিন্দাদের যে জলের কষ্ট, সেই জলের কষ্ট কিন্তু থেকে মুক্তি পাবে টাকি পৌর এলাকার মানুষ। বেশ, টাকির মানুষের জন্য প্রায় 55 কোটি টাকা ব্যয় পানীয় জল প্রকল্প আসছে। পরিশোধিত পানীয় জল মানুষের বাড়ি বাড়ি, মানুষের ঘরের দুয়ারে পৌঁছে যাবে। সারা টাকি জুড়ে আমরা জলের প্রকল্প ছড়িয়ে দেব। মালবাজারের ছবি দেখাবো আপনাদের। চিতাবাঘ খাঁচাবন্দি, রাঙামাটি চা বাগানে বন দপ্তরের ফাঁদে চিতাবাঘ। বেশ কিছুদিন ধরেই চা বাগানে চিতাবাঘের আনাগোনা চলছিল, আর চা শ্রমিকরা তারাও রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। চিতাবাঘটিকে ছাড়া হয়েছে গরুমারা জাতীয় উদ্যানে। দেখলেন তো ছবিটা, মালবাজারে চিতাবাঘ খাঁচাবন্দি। অন্যদিকে এবার বাগডোগরার ছবি দেখাবো। গাছের মগডালে চিতাবাঘ। বাগডোগরার টাইপু চা বাগানে গাছে চিতাবাঘ। তেন্দুয়া ছাড়া কি পাওয়া যাবে এখানটায়? আরো জুদাই একটা আরো ছবি দেখাচ্ছি আপনাদের। বাগডোগরার টাইপু চা বাগানে চিতাবাঘ গাছে। আরো বিস্তারিত বিশ্বজিৎ জানাতে পারবে। বিশ্বজিৎ, স্থানীয় বাসিন্দারা তো রীতিমতো আতঙ্কে, বন দপ্তর কি বলছে? দেখো, স্থানীয় বাসিন্দারা কার্যত আতঙ্কে, কারণ চা বাগানে হামেশাই চিতাবাঘ দেখা যায়, কিন্তু চিতাবাঘ যখন গাছের মগডালে, এ ছবি কিন্তু যথেষ্ট আতঙ্কের। বাগডোগরা বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় এলিফ্যান্ট স্কোয়াডকে রাখা হয়েছে, যাতে চিতাবাঘের আনাগোনা থাকলে তারা চিতাবাঘকে খাঁচাবন্দি করতে পারে। অন্যদিকে সচেতনতা বিস্তার করা হচ্ছে, সঙ্গে জারি করা হয়েছে হেল্পলাইন নাম্বার, যাতে এলাকার বাসিন্দারা কোনোভাবে চিতাবাঘ নজর বা বাঘের ছাপ দেখা পড়লে তা বন দপ্তরকে জানায়। এই যে সঙ্গতরাম গ্রাম, যেখানে টাইপু চা বাগান, সেখানে কিন্তু হামেশাই চিতাবাঘ দেখা যায়। আর চিতাবাঘের এই ছবি কিন্তু কার্যত ভাইরাল হতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কিছুদিন আগে আমরা দেখেছিলাম ফাঁসিদোয়ায়, সেখানেও প্রায় মগডালে চিতাবাঘের লড়াই চলছিল। আজ এদিকে টাইপু চা বাগানের একেবারে মগডালে চিতাবাঘ উঠে পড়ায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে এলাকাবাসীদের আতঙ্কিত না হওয়ার কথা বাগডোগরা রেঞ্জার জানিয়েছেন। হেল্পলাইন নাম্বার যেমন একদিকে দেওয়া হচ্ছে, অন্যদিকে কিন্তু বাগডোগরা বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় সচেতনতা বিস্তার করা হচ্ছে এবং হেল্পলাইন নাম্বার অলরেডি চালু করা হয়েছে। বেশ, তেন্দুয়া ছাড়া কি পাওয়া যাবে এখানটায়? একদিকে খাঁচাবন্দি চিতাবাঘ, অন্যদিকে মগডালে চিতাবাঘ তো দেখলেন। এবার কিং কোবরা, মাটিয়ালির একেবারে লোকালয়। 13 ফুট লম্বা কিং কোবরা। দেখুন, মাটিয়ালির নিউ খুনিয়া এলাকায় বাড়ির গোয়াল ঘরে কিং কোবরা। আরো বিস্তারিত রকি জানাতে পারবে। রকি, বন দপ্তর কি বলছে? তোমাকে বলে রাখতে চাইবো, মেটলি ব্লকের অন্তর্গত নিউ খুনিয়া বস্তি, সেখানে কিন্তু উদ্ধার হলো বিশাল আকার একটি কিংকোবরা, যার আয়তন প্রায় 4 ফুট লম্বা ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন একটি কিংকোবরা গোয়াল ঘরে ঢুকে পড়ে এবং তার জানাজানি হতে প্রচুর মানুষ সেখানে ভিড় জমায় এবং আতঙ্কিত হয়ে পড়ে। খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডের বনকর্মীদের এবং তারা সেখানে গিয়ে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর সেই কিংকোবরা সাপটিকে উদ্ধার করে এবং সুস্থ থাকার কারণে সেই কিংকোবরাটিকে নিয়ে গিয়ে ফের গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বারবার লোকালয়ে কিংকোবরা চলে আসায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় এবং বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যেন সতর্কভাবে থাকা হয়, যেহেতু এই কিংকোবরাটি খুবই বিষধর সাপ। বেশ রকি।